হ্যালো এভরিওয়ান, আমি চন্দ্রিমা। আমার চ্যানেলে আবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আগামীকাল জন্মাষ্টমী, তারই প্রস্তুতি শুরু হয়েছে। রাত্রি প্রায় ১২টা বাজতে যায়। যদিও প্রস্তুতি তো লাস্ট ৩-৪ দিন ধরেই চলছে, এই সময়টা যেন একটা আলাদাই এনার্জি চলে আসে। এই যে আমার ছোট্ট স্টোর রুমটাকে ঠাকুরঘর বানিয়ে ফেলেছি, এইখানে যা থাকে সব ঠাকুরেরই জিনিসপত্র বেশিরভাগ, আর বিমানের টুকটাক খেলনা থাকে। তো সেই ঠাকুরঘর থেকে ঠাকুরের যত জিনিসপত্র বাজার করেছি সব এই লিভিং রুমে এই জায়গাটায় রেখে নিলাম। কারণ ওখানেই পুজোটা করব, আর এক জায়গায় থাকলে পরের দিন নিতে সুবিধা হবে। ওদিকে রাতে ঘুমাতে চলে গেছিলাম আর হঠাৎ করে মনে পড়লো কটা বাসন ধুয়ে রাখি, যাতে কালকে সকালে একবারে অনেকটা প্রেশার না পড়ে যায়। তাই ঠাকুরের এই কটা জিনিস রোজ ইউজ করতে করতে খুব নোংরা হয়ে গেছিলো। তো এগুলো একটু পরিষ্কার করে নিলাম। এইবার ইন্ডিয়া থেকে প্রায় ১.৫ কিলো পীতাম্বরী পাউডার এনেছি। আগামী মোটামুটি ১.৫ বছর চলে যাওয়ার মতো। কিন্তু ১ কিলোর যে বড় বক্সটা কিছুতেই খুলতে পারছি না। মানে একটা ডিব্বা, সেইটার মুখটা এত শক্ত করে বন্ধ করা, আমি মৈনাক কেউ খুলতে পারছি না। তো ওটা ওইভাবেই পড়ে রয়েছে। ছোট প্যাকেট যেগুলো এনেছিলাম সেগুলোই ইউজ করছি আপাতত। যাই হোক, আজকের মতো কাজ তো এখানেই কমপ্লিট হলো। কাল সকাল থেকে আবার শুরু হবে। আপাতত যাই ঘুমাতে। আজ হচ্ছে পরের দিন সকাল। সকাল থেকে অনেক কাজই শেষ করে ফেলেছি। সেগুলো আর ভিডিও করার সময় হয়নি, কারণ এত রান্না করতে হয়। যদিও যেহেতু রাত্রে ১২টার পর পুজো করি, রাত্রে ১২টা অবধি রান্না করার সুযোগ থাকে। তাই ৫৬ ভোগটা অত কষ্ট হয় না। এদিকে ভাজার সব সবজিগুলো কেটে নিলাম আর তার সাথে চাটনিটা বসিয়ে দেবো। সুজির বরফি বানাবো, সেগুলো হয়ে গেছে। আর চাটনিটায় সেই আগে থেকে চপ করে রাখা টমেটো রেডিমেড কিনেছিলাম না, সেটাই ইউজ করলাম। খুব সুবিধা হয়। না তো টমেটো গলতে সময় লাগে। এটা পটাপট হয়ে যায়। জানি না আমাদের কলকাতায় এরকম ক্যান টমেটো পাওয়া যায় কিনা। দেখতে হবে দোকানে গিয়ে। এখন তো পাওয়া যায় না, আমাদের দেশে এরম কিছু নেই। যা, যা বানাচ্ছি সবকিছুই একটু অল্প কোয়ান্টিটিতে বানানোরই চেষ্টা করছি। কারণ আমাদের এই ৩ জন ছাড়া তো খাওয়ার মতো কেউ নেই। প্রসাদ পাশে একজনকে দেবো, আর একজন গরিব মানুষ আছে এখানে সামনেই থাকে। তো তাকে গিয়ে দিয়ে আসবো। আর তো আশেপাশে সেরকম কেউ নেই দেওয়ার মতো। বিয়ের আগে জানতাম ঘটি বাড়িতে চাটনি খাওয়া বেশি হয়। মৈনাকরা তো বাঙাল। কিন্তু গিয়ে দেখি উল্টো। মৈনাক পুরো গামলা ভরে চাটনি দিয়ে দিলে পুরো ভাতই ও চাটনি দিয়ে খেয়ে নেবে। ওই কারণে ওর বাড়িতে রোজ চাটনি বানানো হতো। আজকে এই শাড়িটা পরবো বলে বার করে রেখেছি। বহু বছরের পুরনো শাড়ি, প্রায় ৯ বছর তো হলোই। আর এই ব্লাউজ যে কোনো একটা পরবো। শাড়িটা এতই পুরনো যে ড্রাই ওয়াশ করার পর প্রায় ৬-৭ বছর খোলাও হয়নি। আর খবরের কাগজের প্রিন্ট শাড়ির ভিতরে দেখলাম কয়েক জায়গায় লেগে গেছে। এই পেনডেন্টটা আমার খুব পছন্দের। মৈনাক আগের বছর অ্যানিভার্সারিতে, মানে ২০২৪-এর ডিসেম্বরে তো আমার অ্যানিভার্সারি আছে। ইন্ডিয়া যখন গেছিলাম তখন এটা দিয়েছিল। এদিকে ৭ রকমের ভাজা বানাবো। ভাজাগুলো একের পর এক বসিয়ে নিচ্ছি। আর তার সাথে সাথে ডাল, পাঁচমিশালি ডাল বানিয়েছি। আর ফ্রাইড রাইসটা তৈরি হয়ে গেছে। ফ্রাইড রাইসটাও গোবিন্দভোগ চাল দিয়েই বানিয়েছি। আমি সুইডেনে আসার পর ২০২১ সাল থেকে জন্মাষ্টমী পালন করা শুরু করেছি। তখন তো চ্যানেল ছিল না। আর তখন যেহেতু ভাড়া বাড়িতে থাকতাম, এত ফার্নিচারও ছিল না, এত ঘর ডেকোরেশনের জিনিসপত্রও ছিল না। আর মনে আছে ছোট্ট একটা বিমানের চেয়ার ছিল, সেই চেয়ারের উপর গোপাল আর কৃষ্ণকে বসিয়ে পুজো করতাম। হ্যাঁ, ৫৬ ভোগ বরাবরই তৈরি করতাম। আর তখন কাগজের প্লেট কিনে আনতাম, কাগজের প্লেটের উপর ৫৬ ভোগ সাজিয়ে দিতাম। আর এই পুরী থেকে যত বাসনপত্র লাস্ট টাইম কিনে নিয়ে এসেছিলাম। মানে ২০২৩ সালে পুরীতে গেছিলাম, তখন সব কাঁসার, পেতলের এইসব জিনিসপত্র নিয়ে এসেছিলাম। এইদিকে এই প্লাস্টিকের বক্সটায় যেখানে ঠাকুরের সমস্ত বাসনপত্র থাকে, সেটাকেই ঠাকুরের স্টেজ হিসাবে ব্যবহার করছি। যত বাসনপত্র বেশিরভাগই তো বেরিয়ে গেছে রান্নার কাজে, ওটা এখন ফাঁকা। এদিকে প্রতি বছরের মতোই বানাচ্ছি ফুলকপি দিয়ে পনির। এটা সবাই খেতে খুব ভালোবাসে। আর কদিন আগেই একটা ভিডিওতে দেখছিলাম যে গোপালকে সেগুলোই রান্না করে দিতে যেগুলো নিজেরা খেতে ভালোবাসি। যাই হোক, প্যানে সাদা তেল গরম করে তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে আগে থেকে বেটে রাখা টমেটো, আদা, কাজু, নারকেল,
পেস্টটা দিয়ে একটু কষিয়ে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মসলা গুঁড়ো, এবার একটু তেল ছেড়ে এলে টক দই দিয়ে দেবো। টক দই থেকে আবার যখন তেল ছেড়ে যাবে তখন ফ্রেশ ক্রিম, আগে থেকে ভেজে রাখা ফুলকপি আর পনিরগুলো দিয়ে কষাবো। কোনো নিরামিষ দিনে পারলে এটা রান্না করে দেখবেন, দুর্দান্ত খেতে হয়। আমাদের এই স্টকহোমেই ৪-৫টা জায়গায় ইসকন আছে। সব জায়গাতেই বিশাল করে জন্মাষ্টমী পালন হয়। সারা সন্ধে প্রায় রাত্রি ১২:৩০-১টা অবধি নাচ, গান, উৎসব চলে। কিন্তু যেহেতু আমার বাড়িতে পুজো, আমি যেতে পারি না। আর তাছাড়াও প্রচণ্ড ভিড় হয়। মৈনাক মিভানকে নিয়ে আজকে গেছিল, গাড়ি রাখার জায়গা পায়নি, চলে এসছে। মানে এতই ভিড়, লোকে জঙ্গলের ভেতরে ভেতরে গাড়ি ঢুকিয়ে রাখছে। আমারও ইচ্ছা করে যেতে, কিন্তু কি করব, বাড়িতে পুজো আছে। এত রান্না করতে করতে আর এনার্জি থাকে না সন্ধ্যের পর যাওয়ার। আর এই যে এত ফুল দেখছেন, কিছু ইন্ডিয়া থেকে আনা, কিছু এখানেই কিনেছি। আর কিছু টেমু বলে একটা অ্যাপ আছে, সেখান থেকে কেনা। সেগুলো সব মেড ইন চায়না, কিন্তু কি করব, এইসব দেশে থাকলে চায়নার ওপর ডিপেন্ডেন্সি চলেই আসে। কারণ এখানে খেলনার দোকানেও যা পাওয়া যায় সব মেড ইন চায়না। মানে মোটামুটি ইউরোপের হাফ জিনিস মেড ইন চায়নাই। মৈনাক তো রীতিমতো জিনিস কেনার আগে দেখে মেড ইন চায়না কিনা, দোকানে গেলে চায়না হলে যত প্রয়োজনীয় জিনিস হোক ও কিনবেই না, জিনিসটা জায়গায় রেখে দিয়ে আসবে, আমাকেও কিনতে দেবে না। কিন্তু আমি অভ্যাসবশত কিনেই ফেলি। মৈনাককে লুকিয়ে কিনে আনতে হয়। আবার জিনিসটা যদি চোখে পড়ে আবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখবে সেটা মেড ইন চায়না কিনা। যদি দেখে মেড ইন চায়না জিনিস কিনেছি, ব্যাস আবার শুরু হয়ে যাবে। তো এদিকে ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে, এবার কাসুরি মেথি আর গরম মশলা গুঁড়ো দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, ব্যাস তাহলেই রেডি। সন্ধে প্রায় ৮টার মতো বাজতে যায়। আকাশটা দেখুন, সূর্য অস্ত হচ্ছে, কি অপূর্ব হয়ে আছে। আর ওদিকে আমার ডেকোরেশনটাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। প্রতি বছরই তো দেখাই ডেকোরেশন, তাই আর আলাদা করে দেখালাম না, একবারে সাজিয়ে দেখাবো। এদিকে মথুরা, ইসকন সব জায়গার জন্মাষ্টমী সেলিব্রেশন দেখতে দেখতে নাড়ুগুলো বানিয়ে নিচ্ছি। নাড়ু আর মালপোয়া এই দুটোই বাকি আছে, বাকি সব রান্না মোটামুটি কমপ্লিট। আর নারকেল যেহেতু এখানে গুঁড়ো করা পাওয়া যায়, তাই নাড়ু বানানোটা খুব সহজ হয়ে যায়। আমাকে আর নারকেল কুড়িয়ে আলাদা করে বানাতে হয় না। এদিকে সব রান্না মোটামুটি রেডি। নিজে সাজুগুজু করে পুজোয় বসবো। আর এত রাতে না, শাড়িটাও পরতে ইচ্ছা করছিল না। মৈনাক জোর করলো, শাড়ি পরো, না তো নষ্ট হয়ে যাচ্ছে শাড়িগুলো। আমার দেশেও কত শাড়ি নষ্ট হয়ে গেছে। এই পঞ্চপ্রদীপের সলতেগুলো লাগাতে লাগাতে একটা কথা মনে পড়ে গেল, সেই পুরী। পুরীর থেকে প্রায় ১০০ পিস সলতে কিনে নিয়েছিলাম, সেগুলো এখনও চলছে। একজন খুব বৃদ্ধ মানুষ, উনি বিক্রি করছিলেন, মনে আছে ৫০ টাকা নিয়েছিলেন ১০০টা। কিছু কিছু স্মৃতি ভীষণ কষ্ট দেয়, মনে হয় যেন এই যদি আবার ছুটে চলে যেতে পারতাম। এবার দেশ থেকে ঠাকুরের প্রচুর বাসনপত্র তো নিয়ে এসেছি, কিন্তু ছোট কড়া আনা হয়নি। ছোট কড়াই এনেছি ঘরের জন্য, পরের বার ঠাকুরের জন্য একটা আনতে হবে। এই লুচি টুচি ভাজা বা যে কোনো ভাজার ক্ষেত্রেই খুব কাজে দেয়। না তো এত বেশি তেল লাগে। এই লাস্ট লুচিটা ভাজা বাকি ছিল, ইচ্ছা করেই ভাজিনি, না তো লুচি প্রচণ্ড শক্ত হয়ে যায়। প্রতি বছর তো সারা রাত পুজো করি, মিভান বেচারা কোনো বার পুজোয় থাকতে পারে না। ও রাত্রি 11:30-12টার মধ্যে ঘুমিয়ে পড়ে। আর তার জন্য একটু ঘন্টা বাজাবো জোরে, সেটাও পারি না ঘুমিয়ে পড়ে বলে। খুব আস্তে আস্তে পুজো করতে হয়। এই যে আমার ছোট্ট গোপাল, একে নিয়ে যাই। পিতলের গোপাল কিনিনি ইচ্ছা করেই, মেনটেন করা একটু কঠিন বলে। কিন্তু দেখি, পরের বছর ইচ্ছা আছে দেশ থেকে একটা বড় পিতলের গোপাল আনাবো। ওই সুন্দর সুন্দর জামা পরানো যায়, জুয়েলারি পরানো যায়, এগুলো খুব ভাল লাগে আমার। দুজনেই গোপালকে পঞ্চামৃত দিয়ে একটু স্নান করিয়ে নিলাম। এমনি তো ঠাকুর ঘরটা আমাদের, যেটা স্টোর রুমটাকে ঠাকুর ঘর করে রেখেছি, সেটা পুরোটাই রেনোভেট করব, ইচ্ছা আছে, পরের বার দেখা যাক। পরের বার মানে পরের বছর আর কি। ওই ছোট্ট গোপালটা কলকাতা থেকেই কেনা, মৈনাক একটা মেলা থেকে কিনেছিল মনে আছে, রাসের মেলা। আর বড় যে কৃষ্ণটা, সেটা এখান থেকেই কেনা, এক শ্রীলঙ্কান দোকান থেকে। অদ্ভুত মূর্তিটা।
আমার না জুঁই ফুল ভীষণ পছন্দের। কিন্তু দুঃখজনকভাবে এখানে পাওয়া যায় না। না তো পুরো জুঁই ফুল দিয়েই সাজিয়ে দিতাম হয়তো ঘরটা আজকে। জুঁই, রজনীগন্ধা কোনোটাই পাওয়া যায় না। সেই যে আগের দিন দোকান থেকে সিঙ্গাড়াগুলো নিলাম ছোট, ছোট। বেশ ভালোই খেতে কিন্তু। একটু অন্যরকম কলকাতার সিঙ্গাড়ার মতো তো নয়, ভিতরে ডালের পুর দেওয়া। আর এই মিষ্টিগুলো আজকে সকালবেলা মৈনাক আমাদের বাড়ির সামনেই এক মহারাষ্ট্রিয়ান ভদ্রলোকের দোকান আছে। উনি ফ্রেশ মিষ্টি বানান। তো উনার কাছ থেকে নিয়ে এসছে। রসগোল্লা, লাড্ডু আর একটা যেন মিল্ক কেক। এই গুড়টা এবার একটা অন্য দোকান থেকে কিনেছি। প্রতি বছর একটা দোকান থেকে কিনি, সে গুড়ের মানে কোনো গন্ধই পাই না। আর এটা মেড ইন ইন্ডিয়া। মানে খুলেছি, সারা ঘর গুড়ের গন্ধে মম করছে, এত অপূর্ব গন্ধ। মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট এখানে একটু দাম দিয়েই কিনতে হয়, কিন্তু মানে কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। মানে আমি প্লেটে রেখেছি, এটা বন্ধ করেছি, তাও গন্ধে মানে ভরে যাচ্ছে ঘরটা। কতদিন পরে এত ভালো গুড় ঠাকুরকে দিতে পারে। আর এখানে তো তুলসী পাতা পাওয়া যায় না, অগত্যাই বেসিল লিফ। কিন্তু তুলসী চারা অনেকে নিয়ে এসে কিন্তু এখানে গাছ তৈরি করে। এবছর আমিও তুলসী চারা নিয়ে এলাম, কোনো গাছই বেরোলো না। কি জানি, যারা গাছ এখানে পুঁতেছে তাদের কাছ থেকে নিয়েই করতে হবে। কিন্তু ওই ঠান্ডায় তুলসী গাছকে বাঁচিয়ে রাখাটাই হচ্ছে স্ট্রাগল। এখন গপুর সবচেয়ে পছন্দের খাবার মিছরি মাখন, সেটাই বানাচ্ছি। মাখন, দই, দুধ এগুলো সব আজকে মৈনাক সকালে গিয়ে নিয়ে এসছে। রাত্রির ১২টার মতো বাজতে যায়, মিভান ঘুমাতে যাবে। তার আগে এসে একটুখানি বসেছে ঠাকুর কাছে, একটু প্রণাম করিয়ে নিয়ে ওকে ঘুম পাড়াতে নিয়ে যাবে মৈনাক। ততক্ষণ আমি বাকি কাজটা সেরে নেব। আর মিভানকে দিয়ে না কৃষ্ণায় বাসুদেবায় মন্ত্রটা মুখস্থ করিয়েছি, দাঁড়ান শোনাচ্ছি। ভেরি গুড। ডু নমো নমো। হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। অনেক কষ্টে লাস্ট ১৫ দিন ধরে প্র্যাকটিস করিয়ে এই দুখানা লাইন তুলিয়েছি। যদিও বাংলাটা ওর মুখে খুব একটা স্পষ্ট নয়, তাও চেষ্টা করে আর কি, আমি যতটুকু শেখাই। এদিকে ঠাকুরের ভোগে যে স্ন্যাক্সগুলো কেনা সেগুলো তো কিনেইছি, মিষ্টি। আর তাছাড়া যেগুলো রান্না করেছি সেগুলো এখন সার্ভ করছি। ৭ রকম ভাজা, ডাল, আলুর দম, চানা মশলা, পালং শাকের ঘন্ট, সুজি, নাড়ু, মালপোয়া, লুচি, চালের পায়েস, সাবুদানার পায়েস। আমি তো সেই গতকাল রাত্রি ৮:৩০টার সময় লাস্ট খেয়েছি, তারপর তো এখন অবধি উপোস করে আছি। কিন্তু মৈনাক একদমই উপোস করে থাকতে পারে না। ও মাঝে মাঝে ওই বাদাম, ডেটস এইসব খেয়েছে টুকটাক, যদিও অন্য সেরকম কিছু খায়নি। আর আমি যেহেতু সারাদিন রান্না করছি, আমার অত খিদে পায় না। মৈনাক তো বসে থাকে, তাই খিদেটা আরও বেশি পায়। যাই হোক, এটা একটা পঞ্চামৃত ভোগ। আমি দেখছিলাম যে এটা নাকি গোপালের খুব প্রিয়। পঞ্চামৃত যা যা লাগে সেগুলো রয়েছে, আর তার মধ্যে মাখানা, বাদাম, ড্রাই ফ্রুটস আর কি সব দিয়ে একটা ভোগ তৈরি করা। কৃষ্ণের গায়ে একটুখানি জেসমিনের আতর লাগিয়ে দিলাম। আতর কিন্তু আমি দেশ থেকে কিনে আনিনি, এখানে এক সুইডিশ ভদ্রলোক ভীষণ সুন্দর সুন্দর আতর সেল করেন, আর সব মেড ইন ইন্ডিয়া। অনলাইন অর্ডার করে আনিয়েছি একটা রোজ আতর, একটা জেসমিনের আতর, সেটাই একটু গায়ে লাগিয়ে দিলাম। এদিকে ফ্রাইড রাইস, পোলাও আর যেগুলো ঘটির মতো রাখা আছে, তার মধ্যে বিভিন্ন রকমের দই আছে। আম দই, স্ট্রবেরি দই। যেহেতু আমার কাছে বাটি আর সেরকম ছিল না, তাই দইগুলো ওরকম ঘটিতে করে দিতে হয়েছে। আমার বাপের বাড়িতেও ২ দিন ধরে জন্মাষ্টমী পালন হয়। আজকে ৫৬ ভোগ হবে, ৫৬ ভোগ সমস্ত মিষ্টি জিনিসের ওপর। আর আগামীকাল নন্দ উৎসব। সেদিনকে ভোগ রান্না হবে, লোকজন আসবে, বাড়িতে খাওয়া দাওয়া হবে। আজকে ঠাকুরের কেমন লীলা, সারাদিন এত রোদ, আর সন্ধ্যে থেকে যেমন ঝড় শুরু হয়েছে, আর রাত্রিবেলায় শুরু হয়েছে বৃষ্টি। জন্মাষ্টমী আর বৃষ্টি হবে না তো হতেই পারে না।
যাই হোক, এদিকে আমার পুরোহিত মশাই এসে গেছে। মোবাইল দেখে মন্ত্র পড়া পুরোহিত। এরম পুরোহিত পাওয়া কিন্তু ভীষণ দুষ্কর ব্যাপার। এখন প্রায় রাত্রি 2:30 বাজে। এখনো পুজো চলছে। আমাদের পুজো কমপ্লিট হতে হতে 3:30 বেজে গেছে। আর সারা দিন দাঁড়িয়েছিলাম তো রান্না করার জন্য। এখন যেই বসেছি আর যেন নড়তে পারছি না। সারা পায়ে এমন ক্র্যাম্প ধরছে। যাই হোক, পুজো প্রায় শেষের পথে। সারাদিনের এত পরিশ্রম সার্থক এটাই যা। প্রতি বছর জন্মাষ্টমী আসলে এই একটা টেনশন হয় যে ঠিক টাইম মতো সব কাজ করতে পারবো তো। পরের বার দেখি, পুরোহিত দেখে পুজো করার ইচ্ছা আছে, কিন্তু এই দিনকে পুরোহিত পাওয়াটাই কঠিন। এখন কটা বাজে আমি ঘড়ি চোখেও দেখতে পাচ্ছি না। 3:30 3:30 বাজে। এই শেষ হলো, তাও এখন আমার পাটটা একটু বাকি আছে। আজকে রাতে আর বিশেষ কিছু খাবো না, জাস্ট চরণামৃত আর কিছু মিষ্টি আছে, মিষ্টি খেয়ে আজকে রাতটা চালিয়ে দেবো। কালকে সকালে আবার দেখা হবে সবার সাথে, কারণ আর কথা বলার মতো ক্ষমতায় আমি দাঁড়িয়ে নেই। আমি কালকে রাত্রি 8:30টার সময় লাস্ট খেয়েছি। ঠাকুরের সামনে বসে খাওয়ার কথা বলতে নেই, তা বললাম। এখন কটা বাজে? 24 ঘন্টা, প্রায় 36 ঘন্টা হতে চলল। আর শরীর মানে যত না খিদে পেয়েছে তার থেকে বেশি শরীর সারা বডি ক্র্যাম্প হচ্ছে, সারাদিন দাঁড়িয়েছে না। তো যাই হোক, কালকে দেখা হবে বাকি ভিডিওর পার্টটা নিয়ে। আজকে এখনো ঝড় বৃষ্টি হয়েই চলেছে। বৃষ্টিটা এখনো একটু থেমেছে, সকালে বৃষ্টি হচ্ছিল। আর এই যে আমার গুপু সকালবেলা সারা রাত প্রসাদ খেয়েছে, ভোগ আর কি, খেয়ে এখন সব বাটিতে বাটিতে তুলছি। এই সব বাটিগুলো নতুন, এবার ইন্ডিয়া থেকে এসছে, ভাগ্যিস ইউজ করিনি। এইটা অর্পিতা বলে আমার এখানে যে বান্ধবীটা আছে, এই দুটো দিয়েছিল, এগুলোও ইউজ হয়নি একবারও। তো ভাবলাম ঠাকুরের ভোগ ইউজ করা বাটিতে রাখবো, তাই জন্য সব নতুন বাটি বার করেছি, সেগুলো নতুন বাটিতে তুলে রেখে দিচ্ছি। আর কিছু পাশে একটা মৈনাকের বন্ধু আছে, সেখানে পাঠাবো। আর একজন খুব গরিব মানুষ এখানে মিভানকে খুব ভালোবাসে, তো তাকে একটা প্যাক করে পাঠাবো। আর বাকি কাছাকাছি তো কেউ থাকে না। আর এত বাসন, পুজো তো হয়ে যায়, এবার এত বাসন মাজতে হবে। আর বাসন কত জড়ো হয়েছে সেটাও দেখাবো। আর কালকে দেখাতে ভুলে গেছিলাম বোধহয়, এই যে ছোট্ট গোমাতাকে কিনেছি, যখন এই দোলনাটা কিনেছিলাম যার কাছ থেকে, তার কাছ থেকে এই গোমাতাটাও কিনেছি। এই যে এত বাসন জড়ো হয়েছে। মিভান তো সকাল 6:30টার সময় উঠে পড়েছে। ভাবুন, আমরা সকাল 4:30টার সময় ঘুমোতে গেছি, মিভান উঠে পড়েছে সকাল 6:30টায়। আগে এই পিতলের বাসনগুলো মেজে নিলাম, মেজে নিয়ে শুকিয়ে রাখছি, না তো আবার জলের দাগ হয়ে যাবে। আগে জানতাম না এগুলোকে শুকিয়ে রাখতে হয়। প্রচুর বাসন আমার জলের দাগ হয়ে গেছে, যেগুলো উঠছে না। আর মৈনা গতকালই ভেবেছিল ভাগবত নিয়ে কিছু কথা বলবে, সেগুলো আর এনার্জি ছিল না বলে বলতে পারিনি। মৈনাকে আজকে 4টে কথা শুনতে শুনতে ভিডিওটা শেষ করব। চলুন ও কি বলে দেখা যাক। এনা মিষ্টি, এই পুজোর কটা দিনই তো বাড়িতে এত রকমের মিষ্টি হয় বা মিষ্টি আসে, না তো এত মিষ্টি খাওয়ার সুযোগ পাও না, তো মন ভরে খেয়ে নাও মিষ্টি। না, সুযোগ পাই দেশে গেলে। আগে নাকতলাতে ছিল দামোদর মিষ্টান্ন ভান্ডার, সে তো বছরে একবার, এবার তো 2 বছরে একবার, কি তারও বেশিও হয়ে যেতে পারে, জানি না কবে যেতে পারবো নেক্সট। আর এখন শেষ দুবার যখন গেছি ডিসেম্বরে, বাড়ির ঠিক উল্টো দিকে তারকনাথ সুইটস, সেখান থেকে। যাই হোক, অনেক কষ্ট চরিত্র করে করেছো, ঠাকুরের সেবা করেছো, এটা একটা বড় পাওনা। সেবার সুযোগ পাওয়াটা একটা বড় পাওনা। আচ্ছা, জন্মদিন তো পালন করলে, সবার জন্মদিন হয়, আবির্ভাব হয়, বয়স হয়। এবার নাথের কততম জন্মদিন ছিল সেটা কি জানো, বা আবির্ভাব দিবস ছিল? না, এবার ছিল 5252তম।
ঠিক আছে, 5-5-2। তো বলতে গেলে বছরে একটা দিনই সামান্য সেবা করার সুযোগ পাই, আর বাকি 364 দিন তো তার কৃপা, তার সেবা আমরা পাই। তো বলতে গেলে আমার এইটুকু উপলব্ধি চিরকালই ছিল, এখন আরো বেশি করে দৃঢ় উপলব্ধি হয়েছে যে ভাগবত অপারেশন সিন্দুর থেকে শুরু করে কর্পোরেট বোর্ডরুমের পলিটিক্স আর সংসার জীবন থেকে শুরু করে লর্ডসের ক্রিকেট খেলার মাঠ, সব জায়গাতেই প্রযোজ্য, সমানভাবে প্রযোজ্য। এবং অদ্ভুতভাবে এই বইটি পড়ার কোনো বিশেষ নিয়ম নেই। শঙ্করাচার্যের একখানা স্পিচ দেখছিলাম যে যে কোনো চ্যাপ্টার, যে কোনো পাতা এমনি খুলে মানুষ যদি পড়তে শুরু করে, এবং নাথ যেভাবে বলেছিলেন পার্থকে বা অর্জুনকে, সেই জায়গায় ওই হে পার্থর জায়গায় হে মৈনাক বলে তুমি যদি পড়ে বুঝতে শুরু করো, তাহলে দেখবে তোমার জীবনের অনেক রকম ডিসিশন মেকিং, অনেক রকম উপলব্ধি খুব সহজেই এই বইটির মাধ্যমে হয়ে যাবে। কমপ্লিট সায়েন্স। সবসময় মাথায় রাখবে একটা কথা, দ্যাট ভাগবত ওয়াজ ডেলিভার্ড নট ইন আ টেম্পল, মানে মন্দিরে নয়, বাড়িতে নয়, পুজো অর্চা করে না, যুদ্ধক্ষেত্রে দেওয়া হয়েছিল। আর ভাগবতের জ্ঞান কিন্তু তোমাকে সাধু করতে যেরকম, মানে সন্ত জীবন, সাত্ত্বিক জীবন কাটাতে যেরকম সাহায্য করবে, অর্জুনকে কিন্তু রাজা হতে সাহায্য করেছিল। ইটস আ বুক উইচ উইল মেক ইউ কিং, যদি ঠিক মতো পড়তে পারো এবং বুঝতে পারো। 100% তো পড়ে বোঝা এক জন্মে সম্ভব না, 30%ও যদি কেউ পড়ে নিতে পারে না, ইট উইল মেক হিম অর হার কিং। এবং কারো যদি কোনো দ্বিধা থাকে যে আমার শ্রীকৃষ্ণ কি, পরখ করার কোনো ইচ্ছা থাকে, তো কয়েকটা গল্প আমার জীবনে যেরকম ঘটেছে, এবং জীবনে যারা কিছু প্রাপ্তিযোগ ঘটেছে, সেটা আমি থেকে শুরু করে সমাজের অনেক উচ্চ শ্রেণীর মানুষ, তারা বিভিন্ন রকমের এক্সাম্পল দেবে। আমার গল্পগুলো আমি পরে বলবো। এরকম একটা ঘটনা আমি আজকে বলছি। আমাদের বাড়িতে এই তখন এই টেবিল চেয়ারে বসে আড্ডা মারা দিয়ে গেছে স্বপন ঘোষ কাকু। স্বপন ঘোষ কাকু যাদের নাকতলা শীতলা মন্দিরটা, এবং আমাদের পরিবারের সাথে 350 বছর ডকুমেন্টেড রিলেশনশিপ ওই পরিবারের সাথে। ওই ব্লগটার লিংক আমি দিয়ে দেবো যাতে লোকে দেখতে পারে। কলকাতাতে হিরোর গোটাকুড়ি শোরুম, এখন হসপিটাল খুলছে, মানে একদম এখান থেকে শুরু করে এক্সট্রিম লেভেলে চলে গেছে। মানে বিদেশের থেকেও মানুষ অত আর্থিকভাবে অবস্থাপন্ন হতে পারে না, ওনারা যেটা পেরেছেন। অবশ্যই অনেক চেষ্টা আছে, একদম গোড়া থেকে চেষ্টা আছে, কিন্তু সব থেকে বেশি আছে ওদের ভাগবত প্রাপ্তি। এই যে বললাম, ভাগবত প্রাপ্তি যাদের ঘটবে, যার মাথায় নাথের হাত পড়বে, তাকে চিন্তা করতে হবে না যে জীবনে সে কি পেতে চায়, মানে এমনি সে পাবে। আমরা বলি না কপাল খারাপ, কিসমত। কপাল কিসমত ভাগবতের কথা না, আমাদের হচ্ছে প্রারব্ধ। আমরা প্রত্যেকদিন প্রারব্ধ তৈরি করি আমাদের ভালো কাজের মাধ্যমে। ওই বাড়িতে যদি যাও, গিয়ে যদি কাজের মাসিদের সাথে ওদের ব্যবহারটা দেখো, একই টেবিলে একসাথে বসে খাওয়া, হ্যাঁ সবাই এক, মানে যারা কাজ করে ওনাদের বাড়িতে আমি দেখে না, আমাদের ইনভাইট করেছে, আমার গায়ে কাঁটা দিয়ে দিয়েছে, সব একসাথে বসে খাচ্ছে একই টেবিলে, মানে মালিক ওরা, মানে কাজের দিদিরা সবাই মানে একসাথে খাচ্ছে একই টেবিলে, আর একদম বাড়ির মানুষের মতো মানে সম্পর্ক। এই যে প্রত্যেক স্কুটি করছে, হ্যাঁ স্কুটি কিনে দিয়েছে, যে থাকে, যে দিদিটা থাকে ওদের বাড়িতে কাজ করে, তাকে স্কুটি কিনে দিয়েছে। যার কুড়িখানা শোরুম, সে স্কুটি এমনি গিফট করে দেবে। তো এবার মানে অদ্ভুত ব্যবহার, মানুষের সাথে এমন অমায়িক ব্যবহার, মানে না দেখলে বিশ্বাস হবে না। তো স্বপন কাকুর বাড়ির অভিজ্ঞতা এবং গল্পটা হচ্ছে এরকম অভিজ্ঞতা অনেকের আছে, আমারও আছে। বাড়িতে নাথের অধিষ্ঠান আছে, শ্রীজা গান গায়, গেছিল একদিন রাত্রে, প্রচন্ড গরম ছিল, আমার এক ননদ আর কি। হ্যাঁ, তো এসি, সেন্ট্রালাইজড এসি পুরো বাড়ির, মানে বটম ফ্লোর থেকে টপ ফ্লোর, 4 তলা পুরো এসি। তো তাও খুব গরম লাগছিল। ও কি করেছে, একটা পেডেস্টাল ফ্যান ও নিজের দিকে মুখ করেছে, মুখ করে ও, এবং স্ট্যাটিক রেখেছে, টার্নিং করেনি ওর, যাতে ওর কাছে ডাইরেক্ট হাওয়া আসে। ও যে প্রত্যেক আধ ঘন্টা পর পর আমার ঘুম হয়ে গেছে, আমার ঘুম হচ্ছে না। তারপরে দেখছে, খেয়াল করলো প্রথমবার ফ্যানের মুখটা ঘুরে গেছে। তো দ্বিতীয়বার তো আবার ঠিক করেছে, আবার আধ ঘন্টা 45 মিনিট পরে আবার ওর ঘুম হয়ে গেছে।
আবার খুব ঘামাচ্ছে, কি হলো, আবার দেখছে ফ্যানের মুখটা ঘুরে গেছে। তখন ও দ্বিতীয়বার রিয়েলাইজ করলো যে প্রত্যেকবার ফ্যানটা ঘুরে ঘুরে নাথের যে মূর্তিটা রয়েছে, ওদের বাড়িতে পূর্ণাবয়ব নাথের মূর্তি আছে, শ্রীকৃষ্ণের মূর্তি আছে, রাধাকৃষ্ণের মূর্তি আছে, বারবার ফ্যানটা সেই দিকেই পয়েন্ট করছে। এবং আমি যখন গল্পটা শুনেছি, আমি সবসময় বলেছি যারা জীবনে কিছু অ্যাচিভ করেছে সবই নাথের কৃপা, তার দেন। তো সেই ভয়ে সৃজা ভোরবেলা বাড়ি চলে গেছে, ঘুম থেকে উঠে গায়ে কাঁটা দিয়ে দিয়েছে ওকে। প্রত্যেকের বাড়িতে নাথের অধিষ্ঠান রয়েছে, তারা নিজেরা নিজেদের মতো স্টোরিগুলো বলবে। যখন আমরা সেবাটা শুরু করেছিলাম তখন চ্যানেলটা ছিল না, কিন্তু এখন চ্যানেলের জন্য আমাদের সেবার কাজে ব্যাঘাত ঘটছে। মানে আমরা ভোর 4:30টায় শেষ করেছি, পুজো করতে গিয়ে সবসময় ক্যামেরা মানে পয়েন্ট করা, এদিক ওদিক করা, আমাদের মনে হচ্ছে এক মনে সেবা করতে ব্যাঘাত হচ্ছে, যেটা খুব গুরুত্বপূর্ণ। ব্লগিং এর থেকেও আমার সেবার কাজটা বেশি গুরুত্বপূর্ণ। এই চিন্তা ভাবনা করছি যে আগামী বছর আমাদের এই পুজো কলের পরে সাইজে আরো বাড়বে, কিন্তু হয়তো এই ব্লগটা আর করবো না, কারণ আমাদের পুজো বা সেবার কাজটা বড্ড বেশি গুরুত্বপূর্ণ। তো এই প্রসাদ খেতে খেতে আজকে ব্লগটা শেষ করো, আবার পরের ব্লগে দেখা হবে। একদম, আজকে অনেক কথা হয়ে গেল, আরো বলতাম, আরো অনেক ঘটনা বলতাম।